হাসিলের কথায় বাকি সকলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল হাসিলের যাওয়ার পানে চেয়ে। তখনই মরিয়ম বেগম, হাসিলের সৎমা, বলে উঠলেন, এই ছেলেটা ঠিক ওর মায়ের মতোই হয়েছে, কারো কথার কোনো তোয়াক্কা করে না, বেয়াদব একটা। মরিয়ম বেগমের কথায় সুলতানা খান রেগে ধমক দিয়ে মরিয়ম বেগমের উদ্দেশ্যে বললেন, তুমি চুপ থাকো, তোমাকে হাসিলের ব্যাপারে কোনো কথা বলতে এখানে ডাকা হয়নি। আর হাসিলের মা কোনো কালেই বেয়াদব ছিল না। তোমার ভাগ্য ভালো তোমার এই ধরনের কথা হাসিল শুনে নাই। যদি শুনতো তাহলে এই মুহূর্তে এখানে কুরুক্ষেত্র বেঁধে যেত। সুলতানা খানের কথায় মরিয়ম বেগম চুপ করে সকলের অগোচরে মুখ ভেঙিয়ে সেখান থেকে চলে গেল। সোহানা ও স্নেহা জাদুয়াকে নিয়ে রুমে চলে গেল। রুমে প্রবেশ করে স্নেহা জাদুয়াকে এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু জাদুয়া কোনো কথা না বলে মাথা নিচু করে নিশ্চুপ হয়ে বসে আছে। জাদুয়ার নিশ্চুপতা দেখে সোহানা জাদুয়ার মুখটা উপরে তুলতেই দেখলো হলুদ ফর্সা মুখটায় পুরো 5 আঙুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। স্নেহা জাদুয়ার মুখের এই অবস্থা দেখে আঁতকে উঠে জাদুয়াকে প্রশ্ন করলো, ইয়া আল্লাহ, জাদুয়া তুই কি থাপ্পড় খাওয়ার পর কানে শুনতেছিস না? এই জাদুয়া কিছু বল। বলে স্নেহা জাদুয়াকে ধাক্কাচ্ছে আর ডাকছে। স্নেহার কাজে সোহানা বিরক্ত হয়ে স্নেহাকে বলল, আচ্ছা, তুই কি কখনো মানুষ হবি না, নাকি মানুষ না হওয়ার প্রতিজ্ঞা করে বসে আছিস? দেখছিস মেয়েটা এখনো শখের মধ্যে আছে, তারপর তুই ওকে অহৈতুক প্রশ্ন করে যাচ্ছিস। সোহানার কথায় স্নেহা মুখ মলিন করে জাদুয়াকে ছেড়ে একপাশে দাঁড়িয়ে পড়লো। জাদুয়া তখনই মুখ তুলে সোহানার উদ্দেশ্যে বলল, আপু, আমার হাসির শব্দ কি সত্যি খুব ভয়ঙ্কর? সোহানা কিছু বলতে যাবে তার আগেই স্নেহা বলল, তোর হাসি ভয়ঙ্কর কিনা জানি না, বাট বলতেই হবে তোর হাসিতে শক্তি আছে। সেই শক্তির জোরে যে সহজে কথা বলতো না, সেও ফরফর করে এতগুলো কথা শুনিয়ে গেছে। বলেই হাসতে শুরু করলো স্নেহা। স্নেহার হাস্যরত মুখশ্রীতে সোহানা ও জাদুয়া ভ্রুকুটি করে তাকাতেই স্নেহা হাসি থামিয়ে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে পড়লো। তখনই সোহানা জাদুয়ার উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়ার কথায় মন খারাপ করিস না, হয়তোবা অন্য কিছু নিয়ে ডিস্টার্ব ছিল, তাই সকলরা তোকে সামনে পেয়ে তোর উপর ছেড়েছে। আর কে কি বলেছে তোর হাসি খারাপ? তোর হাসির মতো সুন্দর হাসি আমাদের সুলতানা ভিলাই কারণেই, তাই ভাইয়ের কথায় মন খারাপ করে থাকিস না, বুঝলি পাগলি? স্নেহা ও সোহানার কথায় তাল মেলালো। তারপর সোহানা জাদুয়ার উদ্দেশ্যে সাবধানতার বাণী শোধালো, শোন, যত সম্ভব ভাইয়ের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবি। সোহানার কথায় জাদুয়া বলল, আপু, সেটা আর বলতে হবে না, আমি ভুলেও না সামনে যাব না। হাসিল সোজা সেখান থেকে রুমে এসে চোখ বন্ধ করে খাটের উপর শক্ত হয়ে চুলগুলো মুষ্টিবদ্ধ করে বসে পড়লো এবং মনে মনে আওড়ালো, What the hell? আমার হঠাৎ কি হয়ে গিয়েছিল? আমার বুকে হঠাৎ এরকম কম্পনের অনুভূতি কেন হলো? কই, এর আগে তো কখনো কোনো ভয়ঙ্কর পরিস্থিতি তো আমার বুক কাঁপেনি, তাহলে আজ কেন? কিছুক্ষণ থেমে হাসিল নিজের মুখে একটি নাম উচ্চারণ করলো, জাদুয়া। সঙ্গে সঙ্গে হাসিলের বক্ষে আবারও কম্পনের টের পেল। হাসিল তখনই খাট থেকে তড়িৎ গতিতে উঠে চিৎকার করে বলে উঠল, শিট, ড্যাম ইট, আমার এই মেয়ের থেকে যে কোনো মূল্যে দূরে থাকতে হবে। বলে হাসিল ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তখনই সুলতানা ভিলাই আগমন ঘটলো সাব্বিরের। হাসিলের রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই আকস্মিকভাবে ধাক্কা লাগলো কারো সাথে। তখনই একটা চিৎকার ভেসে আসলো, ও মা গো! বলে চিৎকারের আওয়াজ এতটাই প্রখর ছিল যে সাব্বির তড়িৎ বেগে নিজের কানে 2 হাত চেপে ধরলো। তা দেখে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে থাকা স্নেহা তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে শাহাদাত আঙুল সাব্বিরের দিকে তাক করে বলে উঠল, এই যে লম্বা জিরাফ, আপনি কি চোখে দেখেন না? একে তো ধাক্কা দিয়েছেন, তার উপর আবার সাহায্য না করে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। স্নেহার কথায় সাব্বির ভ্রুকুটি করে স্নেহার দিকে তাকিয়ে বলল, আসলে আমি তো লম্বা জিরাফ, তাই আমার মতো চুনোপুটিকে চোখে পড়েনি, কিন্তু আপনি তো মাশাল্লাহ 4টি চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারপর আমার মতো জিরাফ আপনার দৃষ্টি আকর্ষণ করলো না?
সাব্বিরের কথায় স্নেহা না বুঝতে পেরে ব্রু কুচকে তাকিয়ে রইল সাব্বিরের দিকে, তারপর বলল, আমার 4টা চোখ মানে? স্নেহার প্রশ্নে সাব্বির বলল, যে দুটো আল্লাহ প্রদত্ত আর দুটো আপনার চোখের উপর বসে আছে। বলেই সাব্বির মুচকি হাসি দিয়ে হাসিলের কক্ষের উদ্দেশ্যে চলে যায়। সাব্বিরের বলা কথা অনেকক্ষণ পর্যবেক্ষণ করার পর স্নেহা বুঝতে পারলো সাব্বির তার চশমা পরা নিয়ে তাকে ব্যঙ্গ করেছে। এটা ভাবতে স্নেহা রেগে কিছু বলবে, তখনই পাশ ফিরে দেখে কেউ নেই। এটা দেখে রাগে ফুঁসতে ফুঁসতে সাব্বিরের 14 গোষ্ঠী উদ্ধার করে সেখান থেকে চলে যায়। সাব্বির হাসিলের কক্ষের উদ্দেশ্যে পা বাড়াতেই দেখে হাসিল তৈরি হয়ে নিচে নামছে। একদম কারেক্ট টাইমে এসছিস, চল এবার। হাসিলের কথায় সাব্বির কোনো প্রত্যুত্তর না করে হাসিলের পিছু পিছু চলে যায়। হাসিল ড্রয়িং রুম থেকে বের হওয়ার সময় বারবার আশেপাশে তাকাচ্ছিল, যা দেখে সাব্বির প্রশ্ন করল, কি খুঁজছিস? না কিছু না, লেটস গো। বলেই সুলতানা ভিলা থেকে বেরিয়ে পড়লো হাসিল। নিজ গাড়িতে উঠতে যাবে তখনই একটি গাড়ির দিকে নজর পড়লো হাসিলের। সঙ্গে সঙ্গে গাড়িটিকে ডেকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করলো, এখানে কাজ করে কত বছর হয়েছে? হাসিলের কথায় গাড়িটি বলল, স্যার 2 বছর। ভালো, কাল থেকে এখানে আসার কোনো দরকার নেই। বলে সাব্বিরকে উদ্দেশ্য করে হাসিল বলল, সাব্বির, ওই সকল পাওনাদি পরিশোধ করে ওকে এখান থেকে বিদায় করো। হাসিলের কথায় গাড়িটি বলে উঠল, স্যার আমার দোষ কি? আপনি আমায় কেন বাদ দিচ্ছেন? গাড়িটির কথায় হাসিল রাগান্বিত হয়ে রক্তিম চোখে তাকাতেই গাড়িটি ভয়ে দুপা পেছিয়ে চুপ হয়ে যায়। হাসিল আর কোনো কথা না বলে নিজ গতিতে গিয়ে বসে পড়ে। নিজ গাড়িতে গিয়ে বসে পড়ে। সাব্বির গাড়িটির সকল পাওনা দিয়ে পরিশোধ করে নিজেও গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ নীরবতা পালন করার পর সাব্বির হাসিলের উদ্দেশ্যে বলল, আমি কি জানতে পারি তুই গার্ড থেকে কেন বের করে দিয়েছিস? সাব্বিরের প্রশ্নে হাসিল ব্রুকুচকে সাব্বিরের দিকে তাকাতেই সাব্বির আমতা আমতা করে বলল, না থাক, তোর বলতে হবে না। তখনই হাসিল বলল, গার্ডটির নাক আমার পছন্দ হয়নি, ওর নাকটা আমি খুব ইরিটেট করছিল, তাই বাদ দিয়ে দিয়েছে। হাসিলের কথাই সাব্বিরের কাশি উঠে গেল আর মনে মনে আওড়ালো, কই এত বছর ধরে তোর সাথে আসি, কখনো তো এই সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামতে দেখি নাই, তাহলে হঠাৎ? থাক বাবা, এটা নিয়ে ভেবে আমার মাথা খারাপ করার কোনো দরকার নেই। হাসিল যা ভালো মনে করেছে তাই করেছে। এই সকল ভাবনার মধ্যেই গাড়ি এসে থামলো কাঙ্ক্ষিত গন্তব্যস্থল। সাব্বির গাড়ি থেকে নেমে হাসিলের বের হওয়ার উদ্দেশ্যে গাড়ির দরজাটি খুলতেই হাসিল ব্রুকুচকে সাব্বিরের উদ্দেশ্যে বলল, সাব্বির, তোকে না কতবার বলেছে এই কাজটা না করতে, তারপরে কেন করিস? হাসিলের কথায় সাব্বির কিছু বলে ওঠার আগেই হাসিল বলল, থাক, তোকে আর কিছু বলতে হবে না, নেক্সট টাইম এরকম যাতে না হয়। বলেই হাসিল নেমে পড়ল। তখনই অনেকগুলো ছেলে হাসিলকে দেখে সামনে এগিয়ে এসে বলে উঠল, স্যার আপনি এসেছেন, চলুন আপনাকে এই মহিলার বাড়ি পর্যন্ত নিয়ে যাই। হাসিল কোনো কথা না বলে পা বাড়ালো গন্তব্যস্থলের উদ্দেশ্যে। একটা বাড়ির সামনে আসতেই ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, স্যার এটাই ওনার রুম। রুমটির দিকে তাকিয়ে হাসিল বলল, ওকে, থ্যাংক ইউ। বলেই সাব্বির আর হাসিল প্রবেশ করলো রুমটির মধ্যে। রুমটির দরজায় হাত দিতেই খুলে গেল দরজাটি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে আছে কক্ষটি। ভালোভাবে কোনো কিছু ঠাউর করা যাচ্ছিল না, তাই সাব্বির ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই আটকে উঠল। সাব্বিরের দৃষ্টি অনুসরণ করে হাসিল সেদিকটা তাকাতেই ব্রু কুচকে ফেললো। সাব্বির তড়িৎ গতিতে রুমের লাইটটি অন করতেই তাদের চোখের সামনে স্পষ্ট হলো যার সন্ধানে তারা এতদূর এসেছে, তার ক্ষতবিক্ষত রক্তে ভেজা লাশটি। তৎক্ষণাৎ সাব্বির বাইরে থাকা ছেলেদের ডেকে নিয়ে আসে রুমের মধ্যে। ছেলেগুলো রুমে ঢুকতেই মহিলাটির মৃত লাশ দেখে ভয় শিউরে উঠে পড়ল। ভাই উনি তো মারা গেছেন, ভাই কে মেরেছে ওনাকে? ছেলেগুলোর কথাই সাব্বির রেগে বলে উঠল, সেটা তো তোদের জানার কথা। ভাই বিশ্বাস করেন
আমরা এ ব্যাপারে কিছুই জানি না। ভয় বলে উঠল ছেলেগুলো। এদের কথার মাঝে হাসিল কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে পড়লো। হাসিলের যাওয়ার পানে তাকিয়ে সাব্বির ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, তোরা এই দিকটা হ্যান্ডেল করে আর পুলিশকে খবর দে। সাব্বিরের কথায় সকলে মাথা নেড়ে সম্মতি জানাতেই সাব্বির হাসিলের পিছন পিছন চলে গেল। হাসিল সরাসরি নিজ গাড়িতে গিয়ে মাথার উপর হাত রেখে সিটে মাথা হেলিয়ে বসে পড়ল। সাব্বির হাসিলের পাশে বসে হাসিলের উদ্দেশ্যে বলল, ভাই তুই ঠিক আছিস? হাসিল তখন মুখের থেকে হাত সরিয়ে সাব্বিরের উদ্দেশ্যে বলল, এত বছর যাকে খুঁজে বেরিয়েছে শুধুমাত্র নিজের কিছু প্রশ্নের উত্তরের আশা, আজ সে আশাটাও নিরাশায় পরিণত হয়েছে। যেভাবেই হোক খুঁজে বের কর কে এই হত্যাটা করেছে আর কেনই বা করলো। সবকিছুর উত্তর চাই আমার সাব্বির, আর পুলিশের পাওয়ার সকল ইনফরমেশন যেন আমাকে পাঠানো হয়। আমিও দেখতে চাই কার কলিজাটা এত বড় হয়ে গেছে যে আমার শিকারকে নিজের শিকার করেছে। সাব্বির হাসিলের সকল কথাই সায় জানিয়ে বলল, ঠিক আছে ভাই। রাতের দিকে হাসিলের গাড়িটি এসে থামে সুলতানা ভিলার সামনে। হাসিল সাব্বিরের উদ্দেশ্যে বলল, কিছু ডকুমেন্টসের কাজ বাকি আছে, সেগুলো নিয়ে যা, আর কালকের মধ্যে সব কাজ সম্পন্ন করে অফিসে নিয়ে আসবে। হাসিলের কথাই সায় জানিয়ে সাব্বির হাসিলের পিছু পিছু চলে যায়। সেই সময় ড্রয়িং রুমে বসে সকলে আড্ডা দিচ্ছিল। হাসিলের উপস্থিতি টের পেয়ে সকলে হাসি থামিয়ে নিশ্চুপ হয়ে বসে পড়ল। জাদুয়া দৃষ্টিতে হাসিলের প্রতিবিম্ব ফুটে উঠতেই এক দৌড়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। ড্রয়িং রুমে উপস্থিত সকলে জাদুয়ার দৌড় দেখে হতভম্ব হয়ে যায়। হাসিল জাদুয়ার যাওয়ার পানে ব্রু কুচকে তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায়। স্নেহা একপাশে দাঁড়িয়ে নিজের হাসি কন্ট্রোল করার বৃথা চেষ্টা করছে। জাদুয়া নিজ রুমে গিয়ে খাটের উপর বসে ধরফর করা বুকে হাত দিয়ে দোয়া ইউনুস পরে বুকে ফু দিয়ে একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, আল্লাহ বাঁচাইছে। বলে খাটের উপর শুয়ে পড়ল। সাব্বির কোনো কিছু বুঝতে না পেরে হাসিলের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে স্নেহা এসে সাব্বিরের পথ আগলে ধরে বলল, আপনি এখানে কেন আসছেন? এক্ষুনি চলে যান এখান থেকে। আপনি কি ভেবেছেন আমাকে অপমান করে যখন তখন আমাদের বাড়িতে ঢুকে পড়বেন? আমি সেটা কখনোই হতে দিব না। স্নেহার কথাই সাব্বির বলল, ঠিক আছে, যখন ঢুকতেই দিবেন না তাহলে আমি হাসিলকে বলে চলে যাচ্ছি। বলে সাব্বির হাসিল বলে চিৎকার দিতে যাবে, তখনই স্নেহা বলে উঠল, নাউজুবিল্লাহ, আপনি বাড়িতে ঢুকবেন না মানে? তার এত বড় সাহস আপনাকে আটকাচ্ছে? আপনি যান ভাইয়া, আমি তো শুধুমাত্র মজা করছিলাম। বলেই স্নেহা সেখান থেকে হন্তদন্ত হয়ে চলে যায়। সাব্বির স্নেহার যাওয়ার পানে তাকিয়েই হেসে উঠল। রাতের ডিনারের সময় হতেই সকলে ডাইনিং টেবিলে উপস্থিত হলো। সুলতানা খান সাব্বিরকেও ডিনার করে যেতে বলাই সাব্বিরও সেখানে সকলের সাথে ডিনার করার জন্য বসতেই মরিয়া বেগম বলে উঠল, একজন সামান্য কর্মচারীর সাথে একই টেবিলে বসে আমি খাবো না। মারিয়াম বেগমের কথায় সুলতানা খান বললেন, নিজের মুখে লাগাম টানো মারিয়াম। আর সাব্বির শুধুমাত্র কর্মচারীই নয়, বরং হাসিলের সবচেয়ে বিশ্বস্ত একজন কাছের মানুষ। সে যাই হোক, আমার দেখার বিষয় না। মারিয়াম বেগমের কথায় সাব্বির টেবিল থেকে উঠে যেতে নিলেই হাসির গর্জে উঠে বলল, সাব্বির মিত্রের জায়গা বস, যার সমস্যা হচ্ছে সেজন্য এখান থেকে চলে যায়। হাসিলের কথায় মারিয়াম বেগম ভয় পেয়ে আর কোনো কথা না বাড়িয়ে নিজের জায়গায় চুপ করে বসে পড়ল। সে ভাবতেও পারেনি সামান্য একজন কর্মচারীর জন্য হাসিল তার কথার প্রতিবাদ করবে। তাই মারিয়াম বেগম মনে মনে ভাবলেন এখন কথা না বাড়ানোই ভালো, কারণ ঘুমন্ত শেরকে জাগিয়ে তুলে কারোর জন্যই তা কল্যাণকর হয় না। ডাইনিং রুমে সকলের উপস্থিতি থাকলেও জাদুয়ার উপস্থিতি না দেখে সুলতানা খান জাদুয়াকে খাবারের জন্য ডাক পাঠাতেই জাদুয়াও ডাইনিং রুমে চলে আসলো, কিন্তু সেখানে হাসিলের উপস্থিতি থেকে আর কোনো কথা না বলে এক ছুটে নিজের রুমে চলে গেল। সুলতানা খান হাজারবার ডাকা সত্ত্বেও জাদুয়া একবারের জন্যও নিজের রুম থেকে বের হয়নি, যার ফলস্বরূপ ক্ষুধার যন্ত্রণায় কোনোভাবেই নিদ্রাদের আগমন ঘটছিল না নেত্রযুগলে। তার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝরাতে চলে যায় কিচেন রুমের খাবারের সন্ধানে।
হাসিলও অফিসের কিছু কাজ করছিল। রাত হওয়ার ফলস্বরূপ নিচ থেকে আসা সকল শব্দ তার কর্ণে পৌঁছাতেই শব্দের উৎস খুঁজতে হাসিল নিজ রুম থেকে বেরিয়ে আগত শব্দের উৎস বরাবর কিচেনের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। কিচেনে যেতেই হাসিল কোনো মানবীর অবয়ব দেখে তার পিছনে গিয়ে দাঁড়ায়। জাদুয়া খাবার শেষ করে পিছে ঘুরতেই আবছা আলোতে হাসিলের মুখশ্রী দেখে শ্বাসরুদ্ধ করে শক্ত হয়ে কামিজের দুই অংশ চেপে ধরে নেত্রযুগল বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। এমন অবস্থা দেখে হাসিল ধীরে ধীরে জাদুয়ার একদম নিকটে এসে কানের সামনে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, রিল্যাক্স অ্যান্ড ব্রিথ। হাসিলের কণ্ঠস্বর কানে পৌঁছতেই জাদুয়া তড়িৎ গতিতে চোখ খুলে নিজের কক্ষে দৌড়ে চলে যায়। জাদুয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে নিজের অজান্তেই হেসে উঠল হাসিল। নিজের মুখে হাসির আভাস পেয়ে হাসি থামিয়ে নিজের গভীর রূপে ফিরে এসে নিজ কক্ষে চলে যায়। হাসিল নিজ কক্ষে ফিরে এসে নিজের সকল কাজ সম্পূর্ণ করে ফ্রেশ হয়ে ঘুমানোর উদ্দেশ্যে নিজের নেত্রযুগল বন্ধ করতেই আখিদয়ে পরিস্ফুট হয় এক হাস্যরত মায়াবিনীর মুখশ্রী। তড়িৎ গতিতে নেত্রযুগল খুলে বসে পড়ে হাসিল। কেমন অস্থিরতা জেঁকে ধরেছে তাকে। কোনো কিছুর বিনিময়েও নিজের মস্তিষ্ক থেকে সরাতে পারেনি ওই পবিত্র মুখায়ব। এ কেমন অস্থিরতায় তলিয়ে যাচ্ছে হাসিল। এ কেমন মায়াডরে বাঁধছে নিজেকে। কেন হচ্ছে এমন? কেন 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 কোনো প্রশ্নের সমাধানই দিতে পারল না তার বিচক্ষণ মস্তিষ্ক, যার ফলস্বরূপ সারা রাত অস্থিরতায় পার হলো তার। রাতের আঁধারকে পরাস্ত করে ভোরের আলো জলজল করে উঠল ধরণী। পাখির কিচিরমিচির জানান দিচ্ছে ভোরের আগমনের খবর। প্রতিদিনের ন্যায় জাদুয়া ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণের জন্য পবিত্র কোরআন শরীফ পাঠ করে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে আসে ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তখন ছোট মামি আয়েশা বেগম স্টাফদের সাথে মিলে নাস্তা সার্ভ করছিলেন। জাদুয়াকে দেখে হাস্যরত মুখে বলে উঠলেন, জাদুয়া মা, উঠেছিস? আয় তাড়াতাড়ি বসে পড়, আর তা না হলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। আর দুজনে তো কোনো খবরই নেই। সোহানার না হয় 10টায় ভার্সিটি, ও পরে উঠলেও সমস্যা নেই, কিন্তু অন্য দুজন নিশ্চয়ই নাক ডেকে ঘুমোচ্ছে। স্নেহা নিজে তো গোল্লায় গিয়েছে, সাথে রাফিনকেও নিজের দলের অন্তর্ভুক্ত করেছে। ওদের জন্য সব সময় তো লেট হয়, তাই না রে মা? দাঁড়া, আমি এক্ষুনি দুটোকে পিটিয়ে উঠাচ্ছি। জাদুয়া কোনো কথা না বলে আয়েশা বেগমকে এসে শক্ত করে জড়িয়ে ধরে। আয়েশা বেগমও মুচকি হাসি দিয়ে জাদুয়াকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি রে মা, কি হয়েছে? কিছু বলবি? আয়েশা বেগমের কথায় জাদুয়া মাথা নাড়িয়ে না সম্মতি জানায় এবং মনে মনে আওড়ায় কি করে বলবে সে। তার কাছে তার ছোট্ট মামিকে ভীষণ মা মনে হয়। তার গায়ের সুবাস কেমন মায়ের শরীরের আগত সুবাসের ন্যায় আপদ মনে হয়। হবে নাই বা কেন, মা বাবাহীন অনাদরে থাকা জাদুয়া যে এই বাড়িতে আসার পর মায়ের ভালোবাসা এই প্রথম ছোট মামি নামক সম্বোধনকারী নারীর কাছ থেকেই পেয়েছে। এ বাড়ির সকলেই জাদুয়াকে আপন করে নিয়েছেন, ভালোবাসে সকলে তাকে, শুধুমাত্র বড় মামি বাদে। মানুষটা জানি কেমনই, এ বাড়ির কারো সাথেই সে প্রয়োজন ব্যতীত কথা বলেন না। ও আরও একজন আছে যে জাদুয়াকে একদমই সহ্য করতে পারেন না। কি নামে সম্বোধন করবে জাদুয়া তাকে? দজ্জাল নামে? নাকি কোনো মানুষকে দাজ্জালের সাথে তুলনা দিলে জাদুয়ার গোনা হবে? না, সেটা তো কখনোই করা যায় না। জাদুয়া কোনোভাবেই গুনাহের ভাগীদার হতে চায় না। তাহলে কি বলে সম্বোধন করবে তাকে? আচ্ছা, তিনি তো জাদুয়ার মামাতো ভাই হয়, তাহলে ভাইয়া বলবে জাদুয়া? ছি, এরকম তেতো মানুষ কখনোই জাদুয়ার ভাইয়া হতে পারে না। ভাইয়া তো সে হবে যে সকল বিপদে আপদে নিজের বোনের রক্ষা করবে। কিন্তু উনি তো বিপদ না দেখলেও বিপদকে আমন্ত্রণ জানিয়ে জাদুয়াকে সেই বিপদে বেঁধে রেখে আসবে। তাই উনি কোনো মতেই জাদুয়ার ভাই হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। সকল জল্পনা কল্পনার মাধ্যমে আগমন ঘটে সুলতানা খানের। জাদুয়াকে এভাবে আদরি ভঙ্গিতে মামিকে জড়িয়ে ধরতে দেখে প্রশান্তিতে তার বুকটা ভরে ওঠে। এটা ভেবে যে জাদুয়া এখন সকলকে আপন ভাবতে শুরু করেছে। প্রথম যখন এ বাড়িতে এসেছিল কি ভয়টাই না পেয়েছিল মেয়েটা। নিজেকে কিভাবে সবার থেকে গুটিয়ে গুটিয়ে রাখতো। চঞ্চলতা রেশমাত্র ছিল না যার মধ্যে, কিন্তু এখন বোঝা যায় কতটা চঞ্চল মেয়েটি। কি পরিমাণ অত্যাচারে থাকলে মানুষ নিজের অস্তিত্বটুকুও ভুলে যায়, তা এখন ভাবাচ্ছে সুলতানা খানকে। এর মধ্যে স্নেহা, রাফিন ও ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে নামছে। ওদেরকে দেখে আয়েশা বেগম ব্রু কুঁচকে প্রশ্ন করলেন, কি রে,
তোরা মার না খেয়ে কি করে এত তাড়াতাড়ি উঠলি? আয়েশা বেগমের কথায় রাফিন দাঁত বের করে পুরো মুখ জুড়ে হাসি দিয়ে বলল,